শুরু করছি সীমান্ত রেখা। মেজবার হাতটা ছাড়ল না আকশা, আরো শক্ত করে চেপে ধরল। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলল, আপনি না থাকলে আজ আমি মরে যেতাম। মেজবা ফেচেল হাসে ওর কথা শুনে, মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচু স্বরে বলে, আমি থাকতে তোমার কিছু হবে? হতে দেব ভেবেছ? বাক্যদ্বয় আকশার কর্ণকুহরে প্রবেশ করে মস্তিষ্কে প্রতিফলিত হতেই ওর ঠোঁটের কোণে বোধহয় ঘুমের ঘোরে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল বইকি। ও মেজবার হাতটা আরো শক্ত করে চেপে ধরে বিড়বিড় করল, আপনি কি আমাকে ছেড়ে যাবেন? হুম। মেজবা যেন জবাবটা ঠিক মতো শুনতে পায়নি। ওর মুখের কাছে কান এগিয়ে নিয়ে প্রশ্নের পিঠে প্রশ্ন করল। আকশা জ্বরের ঘোরে থাকলেও মেজবার প্রতিটা কথা স্পষ্ট শুনতে পাচ্ছে যেন এক দৈবা শক্তিতে। ও মেজবার কথা শুনে পুনরায় জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে ছেড়ে যাবেন? প্রশ্নটা করার পর থেকেই ধীর ধীর করে ঠোঁট কাঁপতে লাগলো ওর। মেজবা স্পষ্ট প্রশ্নটা শুনেছে। ওর চাহনি আপাতত আকশা জ্বরে জর্জরিত কম্পনান ঠোঁট জোড়ার দিকে। ওই কম্পরত ঠোঁট জোড়া যেন ভীষণ তৃষ্ণার্ত, কোনো স্পর্শ পাওয়ার জন্য মুখর হয়ে আছে। মেজবা কালক্ষেপণ করল না। আকশার আকাঙ্ক্ষা বুঝেই হয়তো তৎক্ষণাৎ এগিয়ে আকশার প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত আকারে শুধু বলল, কাউকে শক্ত করে আঁকড়ে ধরলে তাকে সহজে ছেড়ে যাওয়া যায় না। ছোট্ট একটা কথা, তবু এই কথাটা জ্বরের ঘোরের মাঝেও আকশার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। শত সহস্র জনম কেটে যাক, সম্পূর্ণরূপে স্মৃতিশক্তি হারাক, তবু এই কথাটা কোনোদিন ভুলবে না বোধহয়। আকশার জ্বরে কাবু কোমল হাত দুটো ওর শার্টের গলা চেপে ধরে রেখেছে। মেজবা আর ওঠার চেষ্টা করল না। আকশাকে ওভাবে জড়িয়ে ধরে রেখে হাতছোঁয়া হয়ে রইল। একটানা একই অবস্থানে নড়চড়হীন থাকার কারণে পিঠে শিরদাঁড়ায় প্রচণ্ড বিষ ব্যথা নামল। বোধহয় পরদিন সকালে উঠে মুভ ব্যবহার করতে হবে। আকশার জ্বরে কাবু কোমল হাত দুটো ওর শার্টের কলার চেপে ধরে রেখেছে। মেজবা আর ওঠার চেষ্টা করল না। আকশাকে ওভাবেই জড়িয়ে ধরে রেখে আধশোয়া হয়ে রইল। একটানা একই অবস্থানে নড়চড়হীন থাকার কারণে পিঠে শিরদাঁড়ায় প্রচণ্ড বিষ ব্যথা নামল। বোধহয় পরদিন সকালে উঠে মুভ ব্যবহার করতে হবে। সকালে যখন আকশার ঘুম ভাঙল, তখন ওর মাথা প্রচণ্ড ভার। ঘুম থেকে উঠেই মাথায় হাত চেপে ধরে বসে রইল। জ্বর বলতে শরীরের অতিরিক্ত তাপমাত্রা আর ভেতরকার অসহ্য যন্ত্রণা আপাতত নেই। আকশা রাতের ঘটনা অতশত মনে করতে পারে না, তবে কিছু অতি দরকারি কথা মনে আছে ওর। এই কথাগুলো অবশ্য মনে থাকারই কথা, কোনোভাবেই ভোলার নয়। ও আশেপাশে দেখলো ঘরের কোথাও মেজবা নেই। ব্যালকনিতে উকি দিল, সেখানেও লোকটা দেখা নেই। এরই মধ্যে দৃষ্টি দরজার দিকে ঘুরতেই দেখলো মেজবা ঘরের ভেতরে প্রবেশ করছে। হাতে একটা ট্রে, তার উপরে দুটো কফির মগ এবং আরো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না। ও মুখ উঁচিয়ে দেখার চেষ্টা করলো, তবে খুব বেশি কষ্ট করতে হলো না। ইতিমধ্যে মেজবাহ কাছাকাছি এগিয়ে এসেছে। বিছানার উপরে আকশার সামনে ট্রেটা রেখে সামনে মুখোমুখি বসলো। ট্রেতে কফির মগ সহ স্যুপও রয়েছে, ভেজিটেবল স্যুপ। দেখেই অভক্তি হলো ওর। মুখ তুলে মেজবাকে দেখলো। ওর পরনে ছাই রঙা স্যান্ডো গেঞ্জি, শরীরের সাথে ফিট নয়, সামান্য ঢিলে ঢালা। আকশা এক ধ্যানে দেখে মেজবার হাতের পেশিবহুল বাহু ঘর্মাক্ত, ফোঁটা ফোঁটা ঘাম স্পষ্ট বোঝা যায়। নিশ্চয়ই ব্যায়াম সেরে এসেছে। মেজবা ওকে সেভাবে দেখল না। কফির মগ হাতে ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। আকশা চুপচাপ কফির মগে চুমুক দিল। অর্ধেকের মতো খেয়ে রেখে দিতেই মেজবা ওর দিকে এবার স্যুপের বাটি এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে আকশা এক প্রকার চিল্লিয়ে উঠল। উদ্বিগ্ন এলোমেলো গলায় বলল, আমি খাবো না, ভেজিটেবল স্যুপ আমি খাই না, এটা নিয়ে যান প্লিজ। খাবে না মানে? এটা তোমাকে খেতেই হবে। গতকাল রাতের জ্বরে শরীর একেবারে ছেড়ে দিয়েছে, এই স্যুপ খেলে শরীরে জোর পাবে। না, আমি খাবো না। ভেজিটেবল স্যুপ খেলে আমার বমি পায়। বমি পাবে না, খেয়ে নাও। না, আমি খাবো না। আকশা এমনভাবে কথাটা বলল যেন কোনোভাবেই এই স্যুপ খাবে না। এদিকে মেজবাও চরম জেদি, এত সহজে হাল ছাড়ার লোক নয়। ও আকশার গালে হাত রেখে চোখে চোখ রাখল। মেজবার চোখে চোখ পড়তেই আকশার এতক্ষণে দৃঢ় ভঙ্গি ভঙ্গুর হলো যেন। চোখের পাতা কাঁপতে লাগলো। মেজবা নরম সুরে বলল,
কিছু হবে না, স্যুপটা অনেক মজার। বেটার টেস্ট, ট্রাস্ট মি, খেয়ে দেখো। আকশা এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব নিয়েই স্যুপ মুখে তুলল সামান্য। এক চামচ মুখে তুলতেই অমৃতের মতো ঠেকল। এমন দারুণ ভেজিটেবল স্যুপ এর আগে কখনো খায়নি ও। বমিও পেল না এবার, বরং এত ভালো লাগলো যে জ্বর মুখে গপাগপ খেতে লাগলো। খাওয়ার মাঝে সামনে তাকাতেই দেখলো মেজবা ওর দিকে এক ধ্যানেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। আকশা কৌতূহলে জিজ্ঞাসা করলো, স্যুপটা কে রান্না করেছে? আম্মা নাকি চাচি? হুম, ধারণা। তাহলে কে? কে আবার হবে? আমি। দাম্ভিকতার সহিত বলা জবাবটা শুনে স্বয়ংক্রিয়ভাবে ভ্রু কুঁচকে গেল আকশার। একই সাথে মুখ হা হয়ে গেল। ভীষণ অবাক হয়েছে সে। মেজবা স্যুপ রান্না করতে পারে, তাও এত ভালো। ওর বিস্ময় দেখে মেজবা একই রকম দাম্ভিক হেসে বলল, অবাক হওয়ার কিছু নেই। সিভিলিয়ান নই আমি, আর্মড অফিসার। আর আমাদের প্রফেশনের মানুষদের সবকিছু জানতে হয়। ইভেনচুয়ালি আমি সব কাজ জানিও, রান্না বান্না বা হাতের খেল, বুঝলে? অবশ্য তোমার মতো ব্লাডি সিভিলিয়ান এটা বুঝবেও না। কটাক্ষটা আপাতত গায়ে মাখল না আকশা। কিছু পুরুষ আসলে এমনি, হিউমিলিট করা তাদের রক্তে মিশে আছে। মেজবাও তাদেরই একজন। হঠাৎ আকশার কিছু একটা মনে পড়তেই চট করে বলল, একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে? করো। আপনি রাতে আমাকে একটা কথা বলেছিলেন। মেজবা সরু চোখে আকশার দিকে তাকায়। আকশা উপেক্ষা করে বলতে থাকে, বলেছিলেন কাউকে শক্ত করে আঁকড়ে ধরলেই তাকে নাকি সহজে ছেড়ে যাওয়া যায় না। শক্ত করে আঁকড়ে ধরলে মানে? বুঝতে পারিনি আমি। আমি কখন এসব কথা বললাম? বলেননি, বলেছিলেন তো আমার কাছে বসে। আর ভুল শুনেছ তুমি, কানে প্রবলেম আছে, ইমিডিয়েট ডাক্তার দেখানো জরুরি। না, আমি ভুল শুনিনি। আপনি বলেছিলেন। আর আমাকে? তোমাকে কি? মেজবা ভ্রু যে প্রশ্ন করলো। আকশা ওর চাহনি দেখে থেমে গিয়ে পর মুহূর্তে বেশ সাহস জড়ো করে বলল, আমাকে চুমু খেয়েছিলেন? তাই নাকি? চুমু খেয়েছিলাম? তো আমার ঠোঁটের টেস্ট কেমন ছিল? হুম। আকশা এ পর্যায়ে এসে থমকে যায়। লজ্জা দ্বিধা জড়ো হলো এক রাশ। মেজবাই এমন এমন কথা বলে, শুনলে কান গরম হয়ে যায়। ও নতমুখে জবাব দিল, সেটা তো মনে নেই। তাহলে নিশ্চিত স্বপ্ন দেখেছ। অবশ্য এমন স্বপ্ন দেখা তোমার জন্যই স্বাভাবিক। অ্যাকচুয়ালি বহু মেয়ে আমাদের মতো পার্সনদের স্বপ্ন দেখে। আমি যদি ভুল না হই, তাহলে তাদের মধ্যে তুমি একজন। এ কারণেই হয়তো কল্পনার ইচ্ছাটা স্বপ্নের মাধ্যমে পূরণ হয়েছে। একটা রিকোয়েস্ট, প্লিজ স্বপ্নে এসব করে আমাকে আর হ্যারাসমেন্ট করো না। আমার তো একটা মান-ইজ্জত আছে নাকি? আকশা রীতিমতো অবাক। এই লোক কিভাবে কথা ঘুরিয়ে ফেলে, তাও এত কঠিন আত্মবিশ্বাস আর দাম্ভিকতার সহিত, যেন সত্যি কিছু হয়নি গতকাল রাতে। আকশার বলা প্রতিটা কথা মিথ্যা, অথচ আকশা স্পষ্ট শুনেছে মেজবার বলা কথাগুলো। এতটা দুর্বল নয় ওর স্মৃতিশক্তি যে ঝড়ের ঘোরে থাকলেও ভুল শুনবে ও বিভ্রমে পড়বে। ও আর কিছু বলল না। লোকটার সাথে তর্ক করাই বৃথা। কোনো কালে বোধহয় ডিবেট করতো খুব। এজন্যই আকশা কখনো জিততে পারে না তার সাথে। কথাটা মনে আসতেই জিজ্ঞাসা করে বসল, আচ্ছা মেজবা, আপনি কি ডিবেট করেছেন? হ্যাঁ, করেছি তো বহুবার। স্কুল প্লাস ক্যাডেট কলেজে থাকাকালীন প্রত্যেক ডিবেট কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম, এবং আমাদের দলও ফার্স্ট হয়েছে সবসময়। মেডেলও পেয়েছি অনেক, সব আলমারিতে। দেখাবো তোমাকে একদিন। মেজবা উঠে গেল। আকশাকে উদ্দেশ্য করে বলল, একটু রেস্ট নিয়ে উঠে ফ্রেশ হয়ে নাও। দুপুরে খাবার খেয়ে বিকালে জেমি আপুর শ্বশুর বাড়ি যেতে হবে। দুলাভাইয়ের সাথে আলোচনা করা দরকার ট্যুরের বিষয়ে। আকশা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। মেজবা টি শার্ট গায়ে জড়িয়ে ফোন হাতে নিয়ে বের হলো ঘর থেকে। কোথাও যাবে বোধ হয়। আকশা একবার জিজ্ঞাসা করতে চেয়েও করল না। দুপুরে খাবার টেবিলে সবাই উপস্থিত আছে। ঋতু বেগমও উপস্থিত আছেন আজ। ভাইয়ের সাথে তাদের গ্রামে জমি জমা নিয়ে দরকারি আলোচনা করার জন্য এসেছিলেন। এহসানুল হক তাকে জোর করে রেখে দিয়েছেন। আকশা মেজবার পাশের চেয়ারে বসেছে। ঈশা বেগম খাবার বেড়ে দিচ্ছেন। তিনি আগে বসতে রাজি নন। আকশা তার সাথে হাতে হাতে হাত কাজ করছিল। তবে জোর করে তিনি বৌমাকে ছেলের পাশে বসিয়ে দিয়েছেন। মেজবা ওর আব্বুর সাথে টুকটাক আলোচনা করছে ট্যুরে যাওয়ার বিষয় নিয়ে। এই ট্যুরে কে কে যাবে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। খুবই জরুরি আলোচনা। আকশা একবার ওর মুখের দিকে তাকিয়ে গম্ভীর ভাব দেখেই বুঝে গেছে। প্লেটে খাবার বেড়ে দেওয়ার পর সবাই খাওয়া শুরু করেছে সবে।
ঈশা বেগম ওপাশ থেকে সরে এসে আকশার পাশে দাঁড়ালেন। ও বেগুন ভাজা দিয়ে অল্প অল্প করে খাচ্ছে। তিনি ওর পাতে কাতলা মাছের পিস তুলে দিলেন একটা। আকশা একটুখানি মাছ মুখে তুলতেই সঙ্গে সঙ্গে অবাক করে উঠল। সবাই খাওয়া এবং কথাবার্তায় ব্যস্ত ছিল। ওর অমন প্রতিক্রিয়া দেখে তৎক্ষণাৎ সবার মনোযোগ ওর উপরে পড়ল। ঋতু বেগম ওর পাশের চেয়ারে বসেছিলেন। চট করে ঘুরে তাকালেন তিনি। পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই জিজ্ঞাসা করল, কি হয়েছে? আশা কারো কোনো প্রশ্নের জবাব না দিয়ে হঠাৎ মুখে হাত চেপে ধরে কোনো রকমের চেয়ারটা ঢেলে সরিয়ে দ্রুত উঠে ডাইনিংয়ে সংযুক্ত কয়েক হাত দূরে বেসিনের কাছে চলে গেল। এরপরেই হুড়হুড়িয়ে বমি। ঈশা বেগম দৌড়ে গেলেন আকশার কাছে, ওকে ধরে বসলেন। মেজবা খাওয়া আপাতত বন্ধ। প্লেট থেকে হাত তুলে একধানি দূরে আকশাকে দেখছে। সবার নজরই তখন ওর দিকে। ইতিমধ্যে ঋতু বেগম অচানক পাশ থেকে ফাতেমা খাতুনকে বলে বসলেন, বৌমার কি ছোয়াল মেয়ে হবে নাকি? ভাবসাবে তো তাই মনে হচ্ছে। আস্তে কথাটা বলার চেষ্টা করলেও শুনশান নিস্তব্ধ ওই ডাইনিংয়ে উপস্থিত প্রত্যেকেই কথাটা শুনতে পেল। মেজবা ঘাড় ঘুরিয়ে একবার ফুপুকে দেখে প্লেটে হাত ধুয়ে উঠে গেল টেবিল থেকে। ঋতু বেগম ওকে উঠে যেতে দেখে মিচকে হেসে ফাতেমা খাতুনকে বলল, আব্বা মনে হয় লজ্জা পাইছে। এই শোনো না প্লিজ, তোমরা প্রতিদিন গল্প শুনেই চলে যাও, একটা সাবস্ক্রাইব করে যাও না। সাবস্ক্রাইব করতে তো কোনো খরচা হয় না। সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে আর তার পাশে থাকা বেল বাটনটি নোটিফিকেশনের জন্য প্রেস করলেই হলো। এটুকুই কাজ, খুব সামান্য একটা ব্যাপার। তারপর গল্প শুনতেই থাকো।